বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ট্রান্সফরমেশনের আর কয়েকটি উদাহরণ দেখব। উদাহরণের মাধ্যমে রুলগুলোও দেখব ইনশাআল্লাহ আজিজ। আমরা ইংরেজি গ্রামারে কিছু কনজাংশন আছে যেগুলা পেয়ার ভাবে ব্যবহার হয়, মানে যুক্ত একসাথে ব্যবহার হয়, জোড়ায় জোড়ায় ব্যবহার হয়। এরকম দুইটা কনজাংশন হচ্ছে টু টু এবং সো দ্যাট। আমরা যদি একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে এখানে লেখা আছে এই টু এবং টু সো দ্যাট। এই টু 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 এ শব্দের এই টু টু কনজাংশনটা, এই কনজাংশনটা একটা নেগেটিভ অর্থ দেয়, যে এত যে না, একটা নেগেটিভ অর্থ দেয়, এত যে না। আর সো দ্যাট, তো এই সো দ্যাটটা অবশ্য নেগেটিভ অর্থ দেয় না, কারণ সো দ্যাটটা নেগেটিভ অর্থ দেয় না। তবে একটু কথা বলে নিলে হয়তো বা ভালো হয়। সেটা হচ্ছে ভেরি, টু, সো এজ। এই যে চারটা ওয়ার্ড রয়েছে, ভেরি, টু, সো এজ, এই চারটা ওয়ার্ড মোটামুটি একই অর্থ প্রকাশ করে। কীরকম? ভেরি মানে খুব, কোনো কিছুর ডিপলি বুঝাতে গেলে তখন আমরা ভেরি ব্যবহার করি, খুব, এটা একটা অ্যাডভার্ব। সাথে সাথে টু, টু মানে উপরন্তু, আরও, ও, এগুলো ব্যবহার হয়। টু মানে আরও, তো এখানে আরোর ক্ষেত্রেও এটা একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়, ভেরির কাছাকাছি অর্থ প্রদান করে। সো মানে সুতরাং, কনজাংশন হিসেবে সুতরাং, বাট সো যখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়, সো মানে আরও, মানে এত, তো এটাও ওই একই অর্থ প্রকাশ করে। অলসো, এই অলসো মানে আরও, এই অলসো এর কাছাকাছি অর্থ প্রকাশ করে। তো এই চারটা শব্দ আমরা যেখানে মনে চাই সেখানে বসাইতে পারি না। এর মানে ভেরির জায়গায় টু বসাইতে পারি না, টু এর জায়গায় সো বসাইতে পারি না, সো এর জায়গায় অলসো বসাইতে পারি না। কিছু নিয়ম রয়েছে। যেমন এই ভেরিটা আমরা স্বাভাবিকভাবে, ভেরি আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ যখন পড়েছিলাম তখন বলছিলাম যে ভেরিটা পজিটিভ ডিগ্রিতে ব্যবহার হয়, ভেরিটা পজিটিভ ডিগ্রিতে ব্যবহার হয় এবং মাছ হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার হয়। তো যাই হোক, এই ভেরিটা আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি না। খুব, এই যে খুব যে কথাটা, এই খুব কথাটা আমরা ফ্রেশ অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করতে পারি। আর এই টু কথাটা আমরা ব্যবহার করতে গেলে এই টু এর সাথে এই ছোট্ট টু ব্যবহার করতে হবে, অর্থাৎ টিও টু ব্যবহার করতে হবে। এই টু এর সাথে টিও টু ব্যবহার করতে হবে। এই টু মানে আরও, আর এই টু ব্যবহার করার পরে যে একটা কনজাংশন তৈরি হবে বা একটা ফ্যারেজ তৈরি হবে, একটা ফ্যারেজের মতো একটা অর্থ দিবে টু টু, এটা হবে এত যে না। তো এই টুটা কখনো একা ব্যবহার হতে পারে না, তার সাথে আর একটি ছোট টু রয়েছে। সাথে সাথে এই সো টু এর পরিবর্তে বসাইতে পারি, সো টু এর পরিবর্তে বসাবো, কিন্তু এই সো যখন বসাবো তখন তার সাথে জুড়ে দিতে হবে দ্যাট। সো যখন বসাবো তখন তার সাথে জুড়ে দিতে হবে দ্যাট, আর টু যখন বসাবো তার সাথে জুড়ে দিতে হবে টু। এই জন্যই টু টু এবং সো দ্যাট, এটা হচ্ছে পেয়ার কনজাংশন। এগুলা একসাথে বসে, আলাদা আলাদা বসতে পারে না। কেমন? একসাথে বসে আলাদা আলাদা বসতে পারে না। এরপরে এই সো আর অলসের আর একটা ব্যবহার রয়েছে, সেটা হচ্ছে এই সো যদি আমরা ব্যবহার করি অ্যাডভার্ব হিসেবে, তখন আমাকে এই সো ব্যবহার করতে হয়, এই টু যদি আমরা ব্যবহার করি, টু ব্যবহার করতে হয় অবজেক্টের পরে। যেমন আই লাভ ইউ, আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি, টু মানে আমি তোমাকে ভালোবাসি। তো এখানে এই টু ব্যবহার করেছি আমরা কিসে? ইউ, অবজেক্টের পরে, এটা মনে রাখতে হবে। এই টু অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করছি, আমি তোমাকেও ভালোবাসি। এখানে কথা হচ্ছে আমি তোমাকেও ভালোবাসি, ও অর্থ দিয়েছে। তো এই তোমাকেও ভালোবাসি কার উপরে জোর দিয়েছে? ইউ, তোমাকেও ভালোবাসি, এই জন্য অবজেক্টের পাশাপাশি বসেছে। আর অলসো যদি ব্যবহার করি তাহলে কি হবে? আই অলসো লাভ ইউ। এখানে আই অলসো লাভ ইউ কেন? কারণ হচ্ছে আমি ভালোবাসি তোমাকে, আমি আরও ভালোবাসি তোমাকে। এখানে এই অলসোটা লাভকে মডিফাই করেছে, মানে ভালোবাসার পরিমাণটা অনেক বেশি। আমি তোমাকেও ভালোবাসি, আমি তোমারে ভালোবাসি, ভালোবাসি তোমারে, এরকম। তো এই অলসো সবসময় যেন ভার্বের আগে বসে,
আর টু সবসময়ের জন্য অবজেক্টের পরে বসে, দ্যাট মিনস সাবজেক্টের মানে বাক্যের পরে বসে, প্রেডিকেটের পরে বসে। এই দুটো ব্যবহার রয়েছে। তো এখন এখানে মোদ্দা কথা হচ্ছে টু টু সো দ্যাট, এই দুটো হচ্ছে পেয়ার কনজাংশন, এখানে লিখে দেওয়া আছে পেয়ার কনজাংশন। এই পেয়ার কনজাংশন দুইটা একা বসতে পারে না, যেখানে টু থাকবে TOO থাকবে সেখানে অবশ্যই টু আছে এবং অর্থ দেবে নেগেটিভ, এত যে না। এরপরে যেখানে সো আছে সেখানে সামনে এগিয়ে গিয়ে দ্যাটও থাকতে হবে বা রাখতে হবে, এটা মনে রাখতে হবে আমাদের। হ্যাঁ, কথা আরেকটু থেকেই যায়, সেটা হচ্ছে এই সো দ্যাট একসাথেও ব্যবহার করা যায় না, তার অর্থ দিবে যাতে, সো দ্যাট যাতে, অথবা ইন অর্ডার টু মানে যাতে। তো তখনের কথা আলাদা, তখন সো দ্যাট একটা ফ্যারেজ হয়ে যাবে, সো দ্যাট একটা ফ্যারেজ হয়ে যাবে যার অর্থ হবে যাতে, এবং ইন অর্ডার টু একটা প্রিপোজিশনাল ফ্যারেজ যার অর্থ হচ্ছে যাতে। তো এখানে কিন্তু এটা একটা কনজাংশন হিসেবে ব্যবহার হচ্ছে। তো এইটা মনে রাখতে হবে, এই সো থাকলে এখানে দ্যাট থাকবে। এই কথাটুকু মনে রাখলে আমরা ইনশাল্লাহ টু টু এর সিম্পল সেন্টেন্সকে কীভাবে কমপ্লেক্স করতে হয়, কম্পাউন্ড করতে হয়, সেটা অল্পের মধ্যে পেরে যাব। এবার আর একটা বিষয় যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে একটি মাত্র ডুয়ার, মানে একটা যদি সাবজেক্ট থাকে, একজন কর্তা থাকে, একাধিক ডুয়ার। একজন কর্তা থাকলে কথা একরকম, আর একাধিক ডুয়ার থাকলে কথা আর এক রকম, ট্রান্সফরমেশন আর এক রকম। আমরা উদাহরণের মাধ্যমে দেখবো, একাধিক ডুয়ারও থাকতে পারে, হ্যাঁ, একাধিক ডুয়ারও থাকতে পারে এবং একটি ডুয়ারও থাকতে পারে। আমরা একটু উদাহরণ দেখার চেষ্টা করি। এখানে লেখা আছে হি ওয়াজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল যে হাঁটতে পারে না, এত যে হাঁটতে পারে না, এখানে কিন্তু নেগেটিভ অর্থ দিচ্ছে, সেন্সটা হচ্ছে নেগেটিভ, সেন্সটা হচ্ছে কি নেগেটিভ, তাহলে এখানে নেগেটিভ অর্থ দিচ্ছে। তো এখানে এটা আছে কিসে, সিম্পলে আছে। কেন সিম্পলে আছে? কারণ এখানে ভার্ব হচ্ছে ওয়াজ, একটি ভার্ব, সাবজেক্ট হচ্ছে হি, এরপরে এই উইক হচ্ছে অ্যাডজেক্টিভ, টু হচ্ছে অ্যাডভার্ব, টু উইক এত দুর্বল, টু ওয়াক হাঁটতে পারে না, এইটা হচ্ছে ইনফিনিটিভ করা হয়েছে। তো এটা হচ্ছে এ ওয়াক ফাইনিট ভার্ব না। এখন এটা সিম্পলে আছে, আমরা এটা কমপ্লেক্সে করব। কমপ্লেক্সে করলে কি করতে হবে, এই টু এর জায়গায় সো ব্যবহার করতে হবে। তাহলে কি করতে হবে, হি ওয়াজ সে ছিল, সো উইক সে এত দুর্বল, সো উইক দ্যাট। এখানে একটা কথা লক্ষণীয় যে হি ওয়াজ সো উইক সে এত দুর্বল, দ্যাট যে, তো এখানে সে এত দুর্বল যে হাঁটতে পারে না। তো এখানে সে এত দুর্বল যে, এই যে হাঁটতে পারে না, সে হাঁটতে পারে না আর কথা মানে কি নেগেটিভ, সেই নেগেটিভ আমরা এখন ব্যবহার করতে হবে। তাহলে হি ওয়াজ সো উইক দ্যাট, সে এত দুর্বল যে, হি এখানে কি ওয়াজ পাস্ট টেন্সে আছে, তাহলে এখানে কুড হবে, he was could not he was so weak that he could not walk, কেমন? তাহলে কি হলো যে he was so weak that he could not walk। তো এখানে আমাদের এই দ্যাটের পরে, সো দ্যাটের পরের যে ক্লোজটা আমরা ব্যবহার করেছি, এই ব্যবহারটা এই ক্লোজটা কিন্তু নেগেটিভ করেছি, অ্যাফার্মেটিভ না। কেন নেগেটিভ করেছি? কারণ এই যেটা ট্রান্সফরমেশন করছি, ওয়াজ টু টু উইক টু ওয়াক, এটা নেগেটিভ অর্থ দিচ্ছে। সেটাকে যদি আমি কমপ্লেক্স করি তাহলে আমাকে সেন্স ঠিক রাখতে হবে, অর্থ ঠিক রাখতে হবে, এই জন্য দ্যাটের পরের ক্লোজটা নেগেটিভ করতে হয়, এটা মনে রাখতে হবে। সাথে সাথে এইখানে এই টু ওয়াক, এটা হচ্ছে ইনফিনিটিভ, এই ইনফিনিটিভকে আমরা ক্লোজে পরিণত করছি। ক্লোজে পরিণত করছি কি, কুড নট ওয়াক। তাহলে ইনফিনিটিভকে যখন ক্লোজে পরিণত করা হয়, সামনেও আমরা দেখব, তখন আমরা স্বাভাবিকভাবে মোডালস দিয়ে ক্লোজে পরিণত করি। তাহলে ক্যান দিয়ে ক্লোজে পরিণত করছি, ক্যান ওয়াক মানে হাঁটতে পারে, আসলে হাঁটতে পারে না, তাহলে ক্যান নট ওয়াক, এটা যেহেতু ওয়াজ তাহলে পাস্ট টেন্সে কুড নট ওয়াক। তো এখানে হিউ আমরা ওমিট করতে পারি, হিউ তবে কমপ্লেক্স সেন্টেন্সে না করাই ভালো। তো এই হলো আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। এখন এটাকে কম্পাউন্ড কীভাবে করতে পারি? সহজ। কম্পাউন্ড, কমপ্লেক্স করলে কম্পাউন্ড খুবই সহজ, কারণ কমপ্লেক্স থেকে কম্পাউন্ড মানে পার্থক্য হচ্ছে খুবই কম। কম্পাউন্ডে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, আর কমপ্লেক্সে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, অর্থাৎ শুধু পার্থক্য আমরা শুধু কনজাংশনটা পরিবর্তন করে দেবো, সাবঅর্ডিনেটিং কনজাংশনের জায়গায় কোঅর্ডিনেটিং কনজাংশনটা সাবস্টিটিউট করে দেব। আচ্ছা দেখি এখন এখানে কি হবে, কম্পাউন্ড হবে হি ওয়াজ উইক, সরি এখন এখানে হি ওয়াজ, তো সে তো অনেক দুর্বল, তাই তো? এখানে টু দ্বারা বুঝাইছে অনেক দুর্বল, সো দ্বারা বুঝাইছে অনেক দুর্বল, এখন কম্পাউন্ডও তো অনেক দুর্বল ব্যবহার করতে হবে, যেহেতু কম্পাউন্ড হচ্ছে দুইটা প্রিন্সিপাল ক্লোজ বা দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তো এই একক ক্লোজগুলায় আমরা ভেরি ব্যবহার করব, কারণ এখানে ভেরি ব্যবহার করব। তাহলে হি ওয়াজ ভেরি উইক,
হি ওয়াজ ভেরি উইক, সে খুব দুর্বল, অ্যান্ড হি কুড নট ওয়াক। তাহলে কি হলো, সে খুব দুর্বল এবং সে হাঁটতে পারে না। সে খুব দুর্বল এবং সে হাঁটতে পারে না। এখানে হিকে আমরা ওমিট করতে পারি, অ্যান্ড কুড নট ওয়াক বললেই যথেষ্ট, হি দেওয়ার দরকার নেই, কারণ এখানেও সাবজেক্ট হি, এখানেও সাবজেক্ট হি। এই হচ্ছে আমাদের কম্পাউন্ডের ট্রান্সফরমেশন। কম্পাউন্ডে আমরা ভেরি ব্যবহার করি। এখানে মনে রাখার সিস্টেম হচ্ছে সিম্পলের টু, কমপ্লেক্সে সেখানে সো, এবং কম্পাউন্ডে সেখানে ভেরি। এটা আমাদের মাথায় রাখতে হবে। আর এখানে সাবজেক্ট কিন্তু একটা, অর্থাৎ যে দুর্বল সেই হাঁটতে পারে না। আমরা দেখব যে আসলে সাবজেক্ট যখন দুইটা হয়, ডুয়ার যখন দুইটা হয় তখন কেমন হয়। আচ্ছা, এইখানে একটা উদাহরণ রয়েছে। উদাহরণটা হচ্ছে, দ্য প্রবলেম ইজ ভেরি ডিফিকাল্ট। সমস্যাটা খুব কঠিন, জটিল, খুব জটিল সমস্যা। অ্যান্ড আই ক্যান নট সলভ ইট, এবং এটা আমি সমাধান করতে পারি না। এটা আমি সমাধান করতে পারি না। এত সমস্যা, এখানে অ্যান্ড দ্বারা যুক্ত আছে। এর মানে কি, যে এটা হচ্ছে কম্পাউন্ডে আছে। তখন এটাকে যদি আমরা সিম্পল করতে যাই, সিম্পল করতে গেলে আমরা জানি ভেরির জায়গায় বসবে টু। কেমন, ভেরির জায়গায় বসবে টু। তাহলে করি, দ্য প্রবলেম ইজ টু ডিফিকাল্ট। দ্য প্রবলেম ইজ টু ডিফিকাল্ট মানে সমস্যাটি এত দুর্বল, টু ডিফিকাল্ট। এখন কি হবে, যেহেতু টু বসিয়ে ফেলেছি, টি ডাবল ও টু যেহেতু বসাইছি, তাহলে এটা তো পেয়ার কনজাংশন, এরপর একটা টু লাগবে, তাই সেটা বসাতে হবে। দ্য প্রবলেম ইজ টু ডিফিকাল্ট টু, এই টু এর পরে আমাকে কি দিতে হবে, মেইন মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে, মূল ফর্ম দিতে হবে, কারণ এটা ইনফিনিটিভ। ডিফিকাল্ট টু ডিফিকাল্ট টু সলভ ইট। এগুলো সিম্পল হয়ে গেল। কি হয়ে গেল, যে দ্য প্রবলেম ইজ টু ডিফিকাল্ট, সমস্যাটি এত জটিল, টু সলভ ইট, যে সমাধান করতে পারি না, যা সমাধান করিতে ইহা সমাধান করা যায় না, বা সমাধান করতে পারছি না। সমস্যাটি এত দুর্বল যে, এত যে না মানে এত দুর্বল যে না সমাধান করা যায়, এত দুর্বল যে সমাধান করা যায়, ইহা সমাধান করতে পারছি না। তো এখন এটাকে আমরা যদি সিম্পলে করি, কমপ্লেক্সে করি, তাহলে কি হবে, কমপ্লেক্স করলে আমরা জানি সো ব্যবহার হবে। তাহলে দ্য প্রবলেম ইজ ডিফিকাল্ট মানে এত জটিল, সো এর পরে দ্যাট লাগবে, ইজ সো ডিফিকাল্ট দ্যাট, যে এখানে কিন্তু এখন আমরা নাবোধক কোনো কথা, নেগেটিভ কোনো কথা ব্যবহার করি নাই, তো এখন দ্যাটের পরে ক্লোজটা হবে নেগেটিভ। দ্য প্রবলেম ইজ সো ডিফিকাল্ট দ্যাট, এখানে কিন্তু প্রবলেম, তাহলে আমাকে এখানে ব্যবহার করতে হবে কি, দ্য প্রবলেম ইজ সো ডিফিকাল্ট দ্যাট, যা আই কুড নট প্রেজেন্ট, তাহলে আই ক্যান নট সলভ ইট, মানে সমস্যাটি এত জটিল যে আমি সমাধান করতে পারি না। আই ক্যান নট ডু দিস, আমি সমাধান করতে পারি না। তো এই হচ্ছে আমাদের কমপ্লেক্স গেল। এখানে দ্য প্রবলেম ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড আই কুড নট, দ্যাট ইজ। তো এখানে কিন্তু সাবজেক্ট দুইটা, কীরকম সাবজেক্ট দুইটা, এই দ্য প্রবলেম হচ্ছে সমস্যা, আর আমি সমাধান করতে পারছি না। তাহলে দ্য প্রবলেম একটা এবং আমি সমাধান করতে পারছি না। তো এইখানে আমরা সিম্পলে একটু সমস্যা হয়ে গেছে, যেহেতু ডুয়ার দুইটা, সাবজেক্ট দুইটা, তাহলে দ্য প্রবলেম ইজ টু ডিফিকাল্ট, সমস্যাটি এত জটিল যে সমাধান করতে পারছি না। এখন সমাধান কে করতে পারছে না, কার জন্য জটিল, এটি একটু বসিয়ে দিতে হবে। তাহলে দ্য প্রবলেম ইজ টু ডিফিকাল্ট, এইখানে সাবজেক্ট দুইটা, এখানে আগে বলছিলাম যে যদি ডুয়ার দুইটা থাকে তখন অন্যরকম করতে হবে। তাহলে দ্য প্রবলেম ইজ টু ডিফিকাল্ট, কার জন্য ডিফিকাল্ট, এখানে বসাতে হবে ফর মি, আমার জন্য। তাহলে দ্য প্রবলেম ইজ টু ডিফিকাল্ট ফর মি,
সমস্যাটি এত জটিল আমার জন্য যে সমাধান করা ইহা সমাধান করতে পারছি না বা সমাধান করা যায় না। তাহলে এখানে ফর্মই বসাতে হবে, অর্থাৎ এই দ্বিতীয় সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে ফরের পরে। তো দ্য প্রবলেম ইজ ডিফিকাল্ট, সমস্যাটি হয় এত জটিল যে আই ক্যান নট সলভ ইট, আমি সমাধান করতে পারি না। আচ্ছা গেল। এরপরে আর একটা আমরা দেখি যে এখানে যদি টু এর পরিবর্তে যদি অ্যানাফ হয়, অ্যানাফ মানে টু ব্যবহার না হয় অ্যানাফ হয়, অ্যানাফ জানি আমরা যথেষ্ট। তো অ্যানাফ যদি যথেষ্ট হিসেবে ব্যবহার হয়, অ্যানাফের আগে অ্যাডজেক্টিভ থাকে, অ্যানাফ দিয়ে যদি এরপরে ইনফিনিটিভ ফর্ম টু ব্যবহার হয়, তখন সেন্টেন্সটা কেমন হয় উদাহরণের মাধ্যমে দেখলে আমরা হয়তো ভালো বুঝবো ইনশাল্লাহ। এখানে লেখা আছে আই অ্যাম স্ট্রং, আমি হই শক্তিশালী, অ্যানাফ টু ফেস ইউ মানে তোমার মোকাবেলা করার জন্য। এখানে একটু সমস্যা আছে। কি সমস্যা? স্ট্রং মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটা কাকে কোয়ালিফাই করে অ্যাডজেক্টিভ হয়েছে? অ্যাডজেক্টিভ হতে হলে তো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করতে হবে, নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করতে হবে। তো এখন এই স্ট্রং শক্তিশালী, সে কাকে বিশেষায়িত করছে, কাকে কোয়ালিফাই করছে? হ্যাঁ, আই অ্যাম স্ট্রং, আমি হই শক্তিশালী। তো দেখো যে আই অ্যাম স্ট্রং, অবশ্য এটা যদি আমরা হিসাবে নিই, তো এই স্ট্রং মূলত এনাফকে কোয়ালিফাই করছে, মানে এই যথেষ্ট, যথেষ্ট এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে, এনাফটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে, এনাফ কিন্তু এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয় নাই। তো এখন কি হলো যে আই অ্যাম স্ট্রং এনাফ মানে আমি যথেষ্ট শক্তিশালী, আই অ্যাম স্ট্রং এনাফ টু ফেস ইউ মানে তোমার মোকাবেলা করার জন্য আমি যথেষ্ট শক্তিশালী। তো এখন এইটাকে আমরা যদি সিম্পলে কমপ্লেক্সে করতে যাই তাহলে কি হবে? আই অ্যাম, আমি হই, এখানে স্ট্রং, এই যে স্ট্রংয়ের জায়গায় সো স্ট্রং ব্যবহার করতে হবে। আই অ্যাম সো স্ট্রং, আমি অনেক শক্তিশালী বা আমি পর্যাপ্ত শক্তিশালী। আই অ্যাম সো স্ট্রং, আই অ্যাম সো স্ট্রং, সো এর পরে আমাকে কি লাগবে? দ্যাট। আই অ্যাম সো স্ট্রং, আমি যথেষ্ট শক্তিশালী, দ্যাট যে আই এই যে ইনফিনিটিভ আছে টু ফেস ইউ, এটাকে আমরা ক্লোজে পরিণত করব। দ্যাট আই ফেস ইউ, দ্যাট আই ফেস ইউ দিলেই যথেষ্ট হয়ে যায়। তবে এখানে আমাদের যেহেতু ইনফিনিটিভকে ক্লোজে পরিণত করছি, আমরা মডালস দিয়ে করব। দ্যাট আই ক্যান, এখানে হচ্ছে প্রেজেন্ট, তাহলে দ্যাট আই ক্যান ফেস ইউ। এখানে একটা বিষয় লক্ষ্য করার, যখন টু ছিল তখন কিন্তু দ্যাটের পরে নেগেটিভ ব্যবহার করছিলাম, কিন্তু এখন অ্যাফার্মেটিভ ব্যবহার করছি। কেন অ্যাফার্মেটিভ ব্যবহার করছি? কারণ এই যে সেন্টেন্সটা আই এম স্ট্রং এনাফ টু ফেস ইউ, আমি তোমার মোকাবেলা করার জন্য যথেষ্ট শক্তিশালী, এটা হচ্ছে পজিটিভ। এই সেন্টেন্সটা হচ্ছে পজিটিভ সেন্স দেওয়া, অতএব এর কমপ্লেক্স ট্রান্সফরমেশন অবশ্যই পজিটিভ হবে। আই এম সো স্ট্রং, আমি খুব শক্তিশালী বা আমি অনেক শক্তিশালী, পর্যাপ্ত শক্তিশালী। দ্যাট যে আই ক্যান ফেস ইউ, তোমার সাথে আমি তোমার মোকাবেলা আমি করতে পারি। আচ্ছা, এটা কম্পাউন্ড যদি করি তাহলে কি হবে? আই অ্যাম স্ট্রং, আমি হই শক্তিশালী, অ্যান্ড ক্যান ফেস ইউ, এবং তোমার মোকাবেলা করতে পারি। এখানে আইটা ওমিট করছি, এখানে আই সাবজেক্ট হচ্ছে এক। আচ্ছা, এভাবে যে স্ট্রং দিয়া যদি বাক্য হয় তখন দ্যাটের পরে হচ্ছে ক্লোজটা হবে অ্যাফার্মেটিভ, এটা মনে রাখতে হবে। তো আচ্ছা যাক, এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখি ইনশাআল্লাহ। উদাহরণটা হচ্ছে, উদাহরণ দেখি বোঝার চেষ্টা করি। হি ওয়ার্কস হার্ড মানে সে কঠোর পরিশ্রম করে, হি ওয়ার্কস মানে সে কাজ করে, হার্ড মানে শক্ত কাজ করে, মানে সে কঠোর পরিশ্রম করে। টু প্রসপার ইন লাইফ জীবনে উন্নতির জন্য, টু প্রসপার ইন লাইফ জীবনে উন্নতির জন্য। এখানে টু প্রসপার হচ্ছে কিন্তু ইনফিনিটিভ সাধারণত ফিউচারিটি বোঝায়। ইনফিনিটিভ বাক্যের প্রথমে ব্যবহার হয়ে টু ব্যবহার হয়ে নাউন হিসেবে ব্যবহার হয়। ইনফিনিটিভ মানে ভবিষ্যৎ বোঝায়, এবং ইনফিনিটি মূলত অনেক সময় কারণও বোঝায়। তো এখানে সেন্টেন্স একটু দেখি। হি ওয়ার্ক সে কাজ করে, হোয়াট সে কঠোর পরিশ্রম করে, টু প্রসপার ইন লাইফ জীবনে উন্নতির জন্য, উদ্দেশ্য বোঝায়। ইনফিনিটিভ একটা উদ্দেশ্য বোঝায়, তাহলে এই উদ্দেশ্যটা কি? জীবনে উন্নতি। এই জীবনে উন্নতি এ কাকে মডিফাই করেছে? এই ওয়ার্কসে মডিফাই করেছে, পূর্ববর্তী ভার্ব ওয়ার্কসকে। কাজ করার উদ্দেশ্য কি? কেন কাজ করে? জীবনে উন্নতির জন্য। তো এরকম যদি ইনফিনিটিভ ব্যবহার হয় যে পূর্ববর্তী ভার্বকে কোয়ালিফাই করে বা মডিফাই করে,
এবং এই ইনফিনিটিভ দ্বারা উদ্দেশ্য বোঝায়, কোনো কিছুর জন্য বোঝায়, তখন তাকে কীভাবে ট্রান্সফরমেশন করতে হবে? হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে টু প্রসপার ইন লাইফ, জীবনে উন্নতির জন্য। তো এরকম সেন্টেন্সকে এটা আছে কিসে? এটা অবশ্যই সিম্পল আছে, কারণ এখানে হচ্ছে একটা ফাইনিট ভার্ব ওয়ার্কস, এটা হচ্ছে ইনফিনিটিভ মানে নন ফাইনিট ভার্ব। তো এখন এটাকে যদি আমরা সিম্পলে করতে যাই তাহলে আমাকে করতে হবে এরকম যে জীবনে উন্নতির জন্য সে কঠোর পরিশ্রম করে। এটাকে আমরা ইসের কমপ্লেক্সে করতে চাচ্ছি। কমপ্লেক্সে করতে চাইলে আমাকে কি করতে হবে দেখো, যে হি ওয়ার্কস হার্ড, মানে সে কঠোর পরিশ্রম করে। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। কেন কঠোর পরিশ্রম করে? সো দ্যাট, যাতে, হি, এখানে এই যে ইনফিনিটিভ, এই ইনফিনিটিভ কোনো ভার্ভকে আমরা যদি ক্লোজে পরিণত করি তাহলে অবশ্যই মোডালস দ্বারা করব। হি, সো দ্যাট, যাতে হি ক্যান প্রসপার ইন লাইফ। তাহলে কি হলো, যে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, সো দ্যাট, যাতে হি ক্যান প্রসপার ইন লাইফ, যাতে সে জীবনে উন্নতি করতে পারে, হি ক্যান প্রসপার ইন লাইফ, সে যাতে জীবনে উন্নতি করতে পারে। আমরা বলছি বারবার যে ইনফিনিটিভ সবসময়ের জন্য একটা ফিউচারিটির সেন্স দেয়, অর্থাৎ ভবিষ্যতের উদ্দেশ্য বোঝায়, ফিউচারিটি সেন্স দেয়। তো এখানে আমাদের ফিউচারিটি বুঝিতে এটা ফিউচারিটি বোঝায়, হি ক্যান প্রসপার ইন লাইফ, যাতে উন্নতি করতে পারে। হি ক্যান প্রসপার ইন লাইফ, উন্নতি হয় ইন লাইফ, জীবনে। তো এটা গেল হচ্ছে আমাদের সো দ্যাট ব্যবহার করে আমরা করলাম কি, সো দ্যাট ব্যবহার করে পরবর্তী ক্লজটা তৈরি করলাম, এবং পরবর্তী ক্লজটা পরিবর্তন করলাম কিন্তু ইনফিনিটিভ যুক্ত ভার্বকে দিয়া। আচ্ছা গেল। এরপরে এটাকে যদি আমরা কম্পাউন্ড করতে যাই তখন কি হবে? কম্পাউন্ড করতে গেলে কমপ্লেক্স তো করেই ফেলছি, অর্থাৎ কম্পাউন্ড তো কমপ্লেক্স থেকে করাই যায়। আচ্ছা, বেশ ভালো কথা, তাহলে করি। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, অ্যান্ড এবং হি, সে কি করে? সে এই যে সেন্টেন্সটা, হি ক্যান প্রসপার ইন লাইফ, সে জীবনে উন্নতি করতে পারে, যাতে সে জীবনে, এখানে সো দ্যাট ব্যবহার করছিলাম এই জন্য হি ক্যান প্রসপার ইন লাইফ দিয়েছিলাম, মানে যাতে সে জীবনে উন্নতি করতে পারে। কিন্তু এখানে ব্যবহার করছি অ্যান্ডের পরে যদি বলি হি ক্যান প্রসপার ইন লাইফ, সে জীবনে উন্নতি করতে পারে, এটা হয় মেলে? এটা কোঅর্ডিনেশনের কোনো সম্পর্ক আছে? যেমন হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে এবং সে জীবনে উন্নতি করতে পারে, এটা হয় না। আমরা যদি একটা শব্দ এখানে যুক্ত করি, নিয়ে এসে যুক্ত করি, তখন কি হবে? হি ওয়ান্টস, এখানে প্রেজেন্টে, হ্যাঁ, হি ওয়ান্টস টু প্রসপার ইন লাইফ, তাহলে অর্থটা কিন্তু খুব সুন্দর হলো এবং সেন্সটা ঠিক রইল একদম প্রপারলি। কি হলো যে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, অ্যান্ড হি ওয়ান্টস টু প্রসপার ইন লাইফ, সে উন্নতি করতে চায় জীবনে, সে জীবনে উন্নতি করতে চায়, সে কঠোর পরিশ্রম করে এবং সে জীবনে উন্নতি করতে চায়। এই যে কম্পাউন্ডার সাথে কমপ্লেক্সের যেমন মিল আছে, সে কঠোর পরিশ্রম করে যাতে সে জীবনে উন্নতি করতে পারে, এবং সিম্পলেরও মিল আছে, অর্থাৎ সে কঠোর পরিশ্রম করে জীবনে উন্নতির জন্য। এই জন্য আমরা এই ওয়ান্ট ভার্বটা একটু নিয়ে আসব। এই সো দ্যাটের পরের ক্লোজের জন্য আমরা ওয়ান্ট ভার্বটা নিয়ে আসবো। দ্যাট মিন্স ইনফিনিটিভ যুক্ত ভার্বের জন্য, সিম্পলে ইনফিনিটিভ যুক্ত ভার্বের জন্য আমরা কম্পাউন্ডে ওয়ান্টস নিয়ে আসবো। এরপরে ওই ইনফিনিটিভ যুক্ত ভার্বটাকে ক্লোজে পরিণত করবো, অর্থাৎ হি ওয়ান্টস টু প্রসপার ইন লাইফ, সে জীবনে উন্নতি করতে চায়। তো এ পর্যন্ত আজকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।